আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো লুকিয়ে থাকে পরিবার, বন্ধুত্ব আর ভালোবাসার ছোট্ট ছোট স্মৃতির ভিতর। আর সেই স্মৃতিগুলোই আমাদের হাসায়, কাঁদায় এবং বারবার অতীতে ফিরে যেতে বাধ্য করে। কিন্তু ভাবুন তো, যদি একদিন হঠাৎ করে আপনি আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলোকেই ভুলে যান নিজের ভালোবাসা, নিজের বন্ধুত্ব, এমনকি নিজের পরিচয়ও, তখন কি হবে? আজকের গল্প ঠিক তেমনই এক তরুণকে নিয়ে, যার জীবনের একটা দুর্ঘটনা সবকিছুই ওলটপালট করে দেয়। সে হারিয়ে ফেলে তার স্মৃতি, কিন্তু হারিয়ে ফেলতে পারে না হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসা। এরপর শুরু হয় এক আবেগ ঘন যাত্রা, যেখানে বন্ধুরা চেষ্টা করে তাকে তার হারিয়ে যাওয়া অতীত ফিরিয়ে দিতে, পরিবার লড়াই করে তাকে আগের মতো করে তুলতে, আর ভালোবাসা প্রমাণ করে যে সত্যিকারের অনুভূতি কখনো স্মৃতির উপর নির্ভর করে না। হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি আরাফাত আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সিনেম্যাক্স বিডি। আজকে চলে এলাম 2026 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা তামিল সিনেমা গুর্তু কুস্টুন্নাইয়ের এক্সপ্লেনেশন নিয়ে। সিনেমাটির IMDb রেটিং 8.5 আউট অফ 10। তো গাইস, কথা আর বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। কাহিনী শুরু হয় 2023 সালের একটা দৃশ্য দেখিয়ে। মুভির নায়ক সন্তোষ একটা তালাবদ্ধ রুমে প্রবেশ করে। সে রুমের চারপাশে পুরনো আসবাবপত্র রাখা, মাকড়সা বাসা বেঁধে রেখেছে জিনিসপত্রে। সন্তোষ বলে তার দাদা তাকে বলেছিল মানুষের উচিত স্মৃতিকে সংরক্ষণ করা। আমাদের স্মৃতি থেকেই আমরা আমাদের আসল জীবনের স্বাদ উপভোগ করতে পারি। আমার 25 বছর লেগে গেছে নানু ভাইয়ের সেই কথাগুলোর অর্থ বুঝতে। অবশেষে আমার জীবন আমাকে সুযোগ দিয়েছে আবারও স্মৃতিচারণ করার, সেই পুরনো দিনে ফিরে যাওয়ার। এরপর সন্তোষ একটা ছোট্ট ট্রাঙ্ক খোলে, যেটার ভেতরে তার ছোটবেলার অনেক স্মৃতি জমানো আছে। দৃশ্য পরিবর্তন হলে দেখানো হয় বৈশালী নামের একটা মিষ্টি মেয়েকে, যে সুন্দর করে সেজে বাইরে গিয়ে বসে। সন্তোষ এসেছে তার প্রেমিকা বৈশালীর বাড়িতে তাদের বিয়ের ব্যাপারে বৈশালীর বাবার সাথে কথা বলতে। তখন সন্তোষ লক্ষ্য করে বাইরে একটা লোক ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। সন্তোষ বৈশালীকে ইশারায় জিজ্ঞেস করে এই লোক এখানে দাঁড়িয়ে আছে কেন। বৈশালী বলে ওনার সকালে দুধ দিয়ে যাওয়ার কথা, কিন্তু দেরি হয়ে গেছে বলে বাবা ওনাকে পানিশমেন্ট দিয়েছে। এরপর সন্তোষ ছোটবেলার কথা মনে করে। ছোটবেলায় স্কুলে বৈশালীর বাবা যখন শিক্ষক ছিলেন তখন খুব মারধর করতেন। বৈশালীর বাবা ছিলেন একজন পাংচুয়াল এবং কঠোর শিক্ষক। একটু পর খুব গম্ভীর একটা মুখ নিয়ে বৈশালীর বাবা তার মেয়ে আর সন্তোষের সামনে আসে। রঘুনাথ সন্তোষকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সন্তোষ বলে, স্যার, আপনি আমাদের ছোট থেকেই চেনেন, আপনার সাথে আমার আগেও অনেকবার দেখাও হয়েছে। এবার তাহলে আমাদের বিয়ের জন্য অনুমতি দিয়ে দিন। রঘুনাথ একটু গম্ভীর হয়ে বলে, আর যদি অনুমতি না দেই তাহলে কি গোয়ালের মতো আমাকেও পানিশমেন্ট দেবে? এরকম তেরা উত্তর শুনে সন্তোষ কিছুটা বিভ্রান্ত হয়ে যায়। রঘুনাথ বলে, আগে তুমি স্কুল পালানোর জন্য জ্বালাতে, আর এখন বিয়ের জন্য জ্বালাচ্ছ। বৈশালী বুঝতে পারে তার বাবা সন্তোষের কথায় ভুল ধরতেই থাকবে, কেননা সে তাকে ছোটবেলা থেকেই পছন্দ করে না। তাই সে তার বাবাকে বলে সন্তোষ তাড়াতাড়ি ঘুমোতে যাবে, আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, প্রতিদিন যোগা করবে, সময় মতো কাজ করবে, আর ভালো টাকা ইনকাম করবে, আমার অনেক খেয়াল রাখবে। সে নিজেকে একদম তোমার মতো পাংচুয়াল বানাবে। আর যদি সবকিছু করতে না পারে তাহলে তুমি সেই ভুলের জন্য আমাদের বিয়ে ক্যান্সেল করে দিও। রঘুনাথ মেয়ের এই কথায় রাজি হয়ে যায়। সে বলে সন্তোষ যে আগের মতো নেই, একদম পরিবর্তন হয়ে গেছে, সেটার প্রমাণ আমিও নিজের চোখে দেখতে চাই। ওই দিনের পর থেকে সন্তোষ সকাল সকাল ঘুম থেকে ওঠে, এক্সারসাইজ করে, হেলদি খাবার খায়, আর সময় মতো নিজের সব কাজ করে। দেখতে দেখতে 6 মাস পেরিয়ে যায়। এরপর সে আবারও বৈশালীর বাবা রঘুনাথের সামনে গিয়ে বসে। রঘুনাথ তাকে দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। তখন বৈশালী বলে, আপনি কি চমকে গেছেন? ওকে দেখতে তো একদম আপনার মতো লাগছে। এবার তো মানুন বাবা যে ও আমার জন্য সবকিছু করতে পারে। রঘুনাথ বলে, চা আর কফি দুটোই দেখতে একই রকম হয়, কিন্তু খেতে গেলে পার্থক্যটা বোঝা যায়। তারপরও আমার মেয়ে যখন বলছে তুমি বদলে গেছো, আমি মেনে নিচ্ছি আর তোমাদের বিয়েতে সম্মতিও দিচ্ছি। তবে যদি তুমি কোনো ভুল করো তাহলে সেদিনই তোমার শেষ সুযোগ। এটা বলে রঘুনাথ সেখান থেকে চলে যায়। সন্তোষ এবং বৈশালী অনেক খুশি হয়ে যায়। শেষ পর্যন্ত তাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। তাদের বিয়ের কথা পাকা হয়ে গেলে সন্তোষ ওয়েডিং কার্ড বানায়। তখনই বৈশালী ফোন করে আর বলে সবকিছু হয়ে গেছে। সন্তোষ জানায় হ্যাঁ। বৈশালী বলে, বাবা বলেছে সবার আগে বিয়ের কার্ড আমাদের পরিবারের লোকদের দিতে, আর 3 দিন শহরের বাইরে যেতে নিষেধ করেছে। সন্তোষ জানায় ঠিক আছে, সবার আগে কার্ড তার ফ্যামিলিকেই দেবে, আর শহরের বাইরে যাওয়ার কোনো প্ল্যানও নেই। সব শুনে বৈশালী অনেক খুশি হয়ে বলে আই লাভ ইউ। সন্তোষও তাকে আই লাভ ইউ টু বলে তারপর ফোন কেটে দেয়। এরপর সন্তোষ যখন কার্ডগুলো নিয়ে গাড়িতে ওঠে তখন দেখতে পায় কিছু বাচ্চাদের, যারা দেয়াল টপকে স্কুল পালাচ্ছিল। এটা দেখে সন্তোষের নিজের শৈশবের কথা মনে পড়ে যায়। সেও এভাবে তার বন্ধুদের সাথে স্কুল পালাতো, সারাক্ষণ হাসি মজায় মেতে থাকতো। সন্তোষ সোজা চলে যায় পোস্ট অফিসে। এরপর তার কিছু প্রিয় বন্ধুদের বিয়ের কার্ড পাঠিয়ে দেয়। যদিও বৈশালীর ফ্যামিলিকে আগে কার্ড পাঠিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সন্তোষ বন্ধুদের সবার আগে কার্ড পাঠিয়ে দেয়। কার্ড পেয়ে সব বন্ধু অনেক খুশি হয়ে যায়। সন্তোষ ছোটবেলার সব বন্ধুদের কাছে বিয়ের ইনভাইটেশন কার্ডের সাথে একটা চিঠিও পাঠিয়েছিল। চিঠিতে সে লিখেছিল, এটা শুধু আমার বিয়ের নিমন্ত্রণ নয়, বরং আমাদের আরো একবার মিলিত হওয়ার সুযোগ। আমি চাই আমাদের সব স্মৃতি আবার তাজা হয়ে উঠুক। এরপর রাতে ঘরে এসে সন্তোষ তার বন্ধুদের ভিডিও কল দেয়। সন্তোষ তার বন্ধু বুম্বা আনন্দকে বলে, তুই তো ছোটবেলায় নায়কের মতো দেখতে ছিলি, এখন তুই কি করছিস? এরপর বুম্বা আনন্দ তার কাহিনী
কাহিনী বলতে শুরু করে যে সে একটা ফিল্ম ডিরেক্টর হতে চায়। বর্তমানে ফিল্ম নিয়ে একটা টিমের সাথে সে কাজ করছে, ভালো একটা গল্প পেলে মুভি বানিয়ে ফেলবে। এরপর গণেশের কথা জিজ্ঞেস করলে গণেশ বলে সে তো একটা ছোটখাটো মুদি দোকান চালায়, তবে তার একটা ছেলে আছে অভি, তার সাথে রবিবার সরকারি ছুটির দিনে তাদের ইউটিউব চ্যানেলে রিলস বানিয়ে থাকে। আনন্দ জিজ্ঞেস করে এসব কেন করিস? তখন গণেশ বলে এখন তো আর কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় না রে পাগলা, এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইনফ্লুয়েন্সার হয়। তুই যখন মুভি বানাবি তখনও আমার ছেলের কাছেই আসতে হবে। আনন্দ বলে তাহলে আমি মুভি বানানোই ছেড়ে দেব। শ্রীকান্ত সন্তোষকে বলে তুই কি আবার আগের মতো মেয়েদের পেছনে ঘুরিস? এরপর আমাদেরকে দেখানো হয় শ্রীকান্ত সারাক্ষণ মেয়েদের সাথে ফ্লার্টিং করে বেড়ায়। তাদের ব্যক্তিগত কথা বলা শেষ হলে সন্তোষ বলে তোরা সবাই আমার বিয়েতে 1 সপ্তাহ আগে থেকে উপস্থিত থাকবে, আমরা সঙ্গীতে গায়ে হলুদে অনেক মজা করব, ব্যাচেলর পার্টি তো দিতে হবে তাই না? তখন তার বন্ধুরা সবাই বলে ব্যাচেলর পার্টি দিলে আমরা গোয়াতেই দিব। সন্তোষ রাজি হয়ে যায়। তারা 1 সপ্তাহ আগে সন্তোষের বিয়েতে চলে আসে আর সন্তোষ তাদের নিয়ে গোয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে যাওয়ার সময় তার বন্ধুরা জিজ্ঞেস করে তুই বৈশালীর বাবাকে কি করে রাজি করালি? তখন সন্তোষ বলে অনেক লম্বা কাহিনী, আগে আমরা গোয়ায় পৌঁছাই, তারপর ড্রিঙ্ক করি, কিছুক্ষণ রিল্যাক্স করে তারপর অনেক গল্প হবে। তখনই গাড়ির সামনে দুটো গরু চলে আসে আর ভুল করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টে কেউ কোনো গুরুতর আহত না হলেও সন্তোষ মাথায় অনেক আঘাত পায়। গাড়ি থেকে বেরিয়ে সবাই আপসেট হয়ে পড়ে যে গাড়ির কিছুই হয়েছে কিনা, তাদের হয়তো গোয়া পৌঁছাতে দেরি হয়ে যাবে সেই চিন্তায়। কিন্তু দেখা যায় গাড়ি একদম অক্ষত অবস্থায় আছে, গাড়ির কিছুই হয়নি। হঠাৎ করে সন্তোষ বলে ওঠে কাহিনী তো অনেক লম্বা, চল আগে গোয়া যাই, তারপর ড্রিঙ্ক করে তারপর রিল্যাক্স হয়ে সব কথা বলা যাবে। এরপর আবারও তারা গোয়ার দিকে যেতে শুরু করে। পথে বারবার সন্তোষ একই কথা বলে যাচ্ছিল। এবার তার বন্ধুরা বুঝতে পারে যে সন্তোষের মানসিক অবস্থা একদমই ঠিক নেই। তারা ভয়ে একসঙ্গে ডাক্তার বলে চিৎকার করে ওঠে। দ্বিতীয় পর্বে দেখানো হয় তারা 3 বন্ধু মিলে সন্তোষকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাদের বলতে থাকে মানুষ 2 ধরনের স্মৃতিশক্তি হারাতে পারে, একটা রেট্রোগ্রেড অ্যামনেসিয়া আর একটা অ্যান্টি রেট্রোগ্রেড অ্যামনেসিয়া। তোমার বন্ধু দুটোর মাঝামাঝি একটা অবস্থায় আছে, সে অতীতের সব কথা ভুলে গিয়েছে, আবার যখন মাথায় আঘাত খেয়েছে তার ঠিক আগের কিছু ঘটনা বা বলি তার মনে আছে। এই অবস্থায় তার আচার আচরণ খুবই অস্বাভাবিক লাগতে পারে। একই কথা বারবার বলা, একই ধরনের কাজ বারবার করা, এইসব আচরণ এখন তার মধ্যে দেখা যাবে। সন্তোষের বন্ধুরা তো ডাক্তারের কথা শুনে খুব ভয় পেয়ে যায়। সন্তোষের মেমোরি লস হয়ে যাওয়ার সমস্যার সমাধান কি করবে তারা সেটা ভেবে পায় না। অন্যদিকে সন্তোষকে একলা পেয়ে তার কাছে চা নাস্তা খাওয়ার জন্য কিছু টাকা চায় নার্স, কিন্তু সে ওয়ালেট কোথায় রেখেছে ভুলে গেছে। তবে নার্স তাকে সাহায্য করে বলে যে তার ওয়ালেট পাশে টেবিলের উপর রাখা। সে ওয়ালেট নিয়ে নার্সকে কিছু টাকা দেয়। এবার নার্স তার কাছে এসে এসির পাওয়ার কমানোর জন্য রিমোট চায়, কিন্তু তার হাতের একই রকম ইশারা দেখে সন্তোষ ভাবে সে আবারও তার কাছে টাকা চেয়েছে, তাই আবারও মানিব্যাগ থেকে সে টাকা দিতে শুরু করে। নার্স মনে মনে ভাবে লোকটাকে আবার আমাকে কেন টাকা দিচ্ছে। নার্স এবার বারবার তার কাছ থেকে টাকা চাইতে থাকে আর সন্তোষের মানসিক ভারসাম্য ঠিক না থাকায় সে বারবার তাকে টাকা দিতে থাকে। পরের দিন দেখা যায় ডাক্তার গণেশকে বলে তোমাদের বন্ধু ভালো হয়ে যাবে হয়তো, তবে এখন ভালো হতে পারে, কালকে হতে পারে, আবার 6 মাস পরেও ভালো হতে পারে, এমনকি 10 বছরও লেগে যেতে পারে। এই কথাগুলো শুনে তারা 3 বন্ধু খুবই ভয় পেয়ে যায়। 6 মাস পরে তার বিয়ে আর আপনি এখন এগুলো কি বলছেন? ডাক্তার বলে আপনারা তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য তাকে তার বর্তমান পরিস্থিতি কি জানান, তাকে অতীতের কাহিনী বলতে থাকুন, কি করেছিল অতীতে, এখন কি করা উচিত, এসব মনে করাতে পারেন, এতে করে তার ব্রেন কিছুটা ইনফরমেশন পাবে। ওদিকে নার্স এতগুলো টাকা পেয়ে খুব খুশি হয়ে যায় আর ভাবতে থাকে সে এই টাকা দিয়ে খুব শপিং করবে। তখনই সন্তোষের 3 বন্ধু এসে নার্সের কাছ থেকে সব টাকা নিয়ে যায় আর বলে তুমি কি 5 স্টার হোটেলে কফি খাও নাকি? এতগুলো টাকা কফি খেতে লাগে না। হঠাৎ তারা খেয়াল করে সন্তোষ ঘুম থেকে উঠে গেছে আর বৈশালীর সাথে কথা বলছে। বৈশালী তাকে জিজ্ঞেস করে বিয়ের নিমন্ত্রণ পত্র সবাইকে দিয়েছে কিনা, কিন্তু সন্তোষ তাকে ভুলে গেছে। তাই সে বলে অনেক লম্বা কাহিনী, আগে আমরা গোয়া যাই, তারপর ড্রিঙ্ক করব, তারপর রেস্ট নেব, তারপর সব কথা হবে। বৈশালী ধমকে বলে কোনো নেশা করবে না তুমি, বাবা জানতে পারলে একদম বিয়ে ক্যান্সেল করে দেবে। গণেশ এসে সন্তোষের হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে লাইন কেটে দেয়। সন্তোষ তার 3 বন্ধু কেউ চিনতে পারছিল না। শ্রীকান্তের হাতে এসির রিমোট ছিল, সে রিমোটটা কাজ করছিল কিনা দেখে কয়েকটা থাপ্পড় মারে, এরপর কাজ করতে শুরু করে। এবার সে বলে এই নষ্ট জিনিসগুলো থাপ্পড় পড়তেই ভালো হয়ে যায়। তার কথা শুনে আনন্দ আর গণেশ 3 জন একে অপরের মুখের দিকে চাওয়াচাই করে আর ভাবে সন্তোষকেও বোধহয় এক থাপ্পড় দিলে সে আবার স্মৃতিশক্তি ফিরে পাবে। কিন্তু গণেশ তাদেরকে ধমক দিয়ে বলে এসব ফালতু বুদ্ধি পকেটে রেখে ওকে পুরনো সব কথা বলে মনে করাতে হবে। গণেশ যখন সন্তোষকে বোঝাতে চাইছিল তখন আনন্দ বলে আরে তুই কি কাহিনী বলতে পারিস নাকি? কাহিনীতে ইমোশন, অ্যাটাচমেন্ট আরও অনেক কিছু দরকার হয়, আমি বলছি। এরপর সে বলতে শুরু করে কর্ণাটক থেকে কাহিনী শুরু হয়। তখন ক্লাস 5-এ প্রথম একটা ছেলে সাইকেল চালানো শুরু করে। তখন আর কারো কাছে সাইকেল ছিল না। গণেশ তাকে থামিয়ে দিয়ে বলে কিন্তু এটা তো সন্তোষ না, এটা তো তুই। আনন্দ বলে তো আমি তো আমার কথাই বলছি। গণেশ আবারও রেখে যায়। আবারও ঘটনা 2003 সাল থেকে শুরু হয়। আনন্দ, গণেশ আর শ্রীকান্ত এরা 3 জন ব্যাকবেঞ্চার ছিল। ক্লাসে নতুন ভর্তি হয় সন্তোষ। সে ক্লাসে এসে সব বেঞ্চ ছাড়িয়ে একদম পেছনের বেঞ্চে ওদের কাছে গিয়ে 3 বন্ধুর সাথে বসে। এরপর দেখতে দেখতে পরীক্ষা চলে আসে।
পরীক্ষার হলে দেখা যায় তারা 3 বন্ধু কিছু লিখতে না পারলেও সন্তোষ একের পর এক এক্সট্রা পেপার নিয়ে লিখেই যাচ্ছিল। পরীক্ষা শেষ হলে সন্তোষের 3 বন্ধু বলে তাদের পরীক্ষা ভালো হয়নি, তারা বোধহয় ফেল করবে। তখন সন্তোষ তাদের নিয়ে একটা প্ল্যানিং করে। তারা অফিস থেকে পরীক্ষার পেপার চুরি করে এবং নতুন করে সন্তোষের খাতা দেখে পেপার লেখে। সবাই ভাবে সবাই হয়তো ভালো মার্ক পাবে, কিন্তু যেদিন রেজাল্ট দেওয়া হয় সেদিন জানা যায় তারা এত কিছুর পরেও শূন্য পেয়েছে। স্বাভাবিকভাবেই তারা 3 বন্ধু সন্তোষের উপর খুবই রেগেছিল। শিক্ষক তাদের মেরে বাইরে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে। কান ধরে দাঁড়িয়ে থাকা অবস্থায় সন্তোষ বলে, আমার মনে হচ্ছিল তোরা পাস হয়ে যাবে, তাই তোদেরকে দিয়ে ভুল উত্তর লিখিয়েছি যাতে আমরা 3জনই ফেল করতে পারি। এরপর বলে তারা একসাথে কার্টুন দেখতো, বিজয় দিবস পালন করতো, তাদের সিনেমার প্রতি ভালোবাসা হয়ে গিয়েছিল, আবার কখনো ক্রিকেট নিয়ে মেতে থাকতো। এখানে একের পর এক তাদের সুন্দর বন্ধুত্বের স্মৃতিচারণ করা হয়। বোঝা যায় যে সন্তোষ ছোটবেলায় খুবই দুষ্ট প্রকৃতির ছেলে ছিল। কাহিনী শেষ হলে সন্তোষ খুবই ইমোশনাল হয়ে পড়ে। আনন্দ তার ফোন থেকে বের করে ছোটবেলার একটা ছবি দেখায়, যেখানে তারা 4 বন্ধু কসপ্লেতে অংশগ্রহণ করেছিল। সে সেখানে থাকা তার 3 বন্ধুকে চিনতে পারলেও নিজেকে চিনতে পারে না। সে সেই সময় কসপ্লেতে মহাত্মা গান্ধী সেজেছিল। এই ছবি দেখার পর সন্তোষ জিজ্ঞেস করে, তোমাদের সাথে মহাত্মা গান্ধীও ছিল? এই কথা শুনে তার বন্ধুরা খুবই হতাশ হয়ে যায়। তারা বুঝতে পারে সন্তোষ ভাবছে গান্ধীজি তাদের বন্ধু ছিল, অথচ সেই কসপ্লেতে যে সন্তোষ নিজেই গান্ধী সেজেছিল তা একদমই তার মনে নেই। সন্তোষের পাশের বেডে একটা বৃদ্ধ মহিলার ট্রিটমেন্ট হচ্ছিল। মহিলার নাতনি 10 মিনিটের জন্য ডাক্তারের সাথে কথা বলতে চায়। যাওয়ার সময় সে সন্তোষকে বলে, আমার আসতে দেরি হলে আপনি 10 মিনিট পর দাদিকে একটা ট্যাবলেট খেয়ে দিতে পারবেন? সন্তোষ বলে, ঠিক আছে, আমি সব সামলে নেব, আপনি চিন্তা করবেন না। কিন্তু 10 মিনিট পর ওষুধ খাইয়ে দেওয়ার পর আবারও 10 মিনিট পর সন্তোষ তাকে ওষুধ খাইয়ে দেয়। এরকম 10 মিনিট পর পর করে 4টা ওষুধ খাইয়ে দেওয়ার পর বৃদ্ধাও বুঝতে পারে কোনো একটা সমস্যা আছে এই লোকের মধ্যে। তাই সে রেড বেল্ট চেপে নার্সকে ডাকে। অন্যদিকে সন্তোষের বাবা মা খবর পেয়ে হসপিটালে আসে আর ডাক্তারের সাথে কথা বললে ডাক্তার তাদেরকে সন্তোষের সিচুয়েশন সম্পর্কে বলে। তখন তার বাবা বলে 5 দিনের মধ্যে সন্তোষের বিয়ে, তাই কোনোভাবেই কি তাকে দ্রুত সুস্থ করা যায় না? ডাক্তার বলে, একটু আগেই শুনলেন তো কি ভয়াবহ কাজ করেছে সে, তাই ভালো হয় এখন বিয়ে ক্যান্সেল করে দিলে। সন্তোষকে বাড়ি নিয়ে যাওয়ার সময় সন্তোষের বাবা তার বন্ধুদের বকাবকি করে আর বলে, সবসময় কেন সন্তোষের ক্ষতি করতে হয় তোদের? তোদের তো কিছুই হয় না। ওর বিয়ের কার্ডও কাউকে না দিয়ে সবার আগে তোদেরকে দিয়েছে, অথচ এটাই ওর সবচেয়ে বড় ভুল ছিল। অনেক বড় ক্ষতি করে ফেলেছ ওর, এখন থেকে ওকে একা ছেড়ে দাও। তারা সন্তোষকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সন্তোষের 3 বন্ধু নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে যেহেতু তাদের জন্য সন্তোষ গোয়া যাচ্ছিল আর এই অবস্থা হয়েছে, তাই ওকে ভালো করে তোলার দায়িত্ব তাদের। তারা 3 বন্ধু সন্তোষের বাড়িতে গিয়ে হাজির হয়, কিন্তু তার বাবা মা তো খুবই নারাজ, তাদের তাড়িয়ে দিতে চায়। তাদের মধ্যে প্রচণ্ড বাকবেতনটা হয়। তখনই ঘরের কলিং বেল বেজে ওঠে। সন্তোষের বাবা দেখতে পায় সন্তোষের শ্বশুর বাড়ির লোকজন এসেছে। বৈশালীর বাবাকে দেখে সে ঘাবড়ে যায়। সন্তোষের শ্বশুর রঘুনাথ তার বড় ভাইকে বলে, আপনি এই ড্রেসটা কেন পরে এসেছেন? এটা তো ইস্ত্রি করার প্রয়োজন ছিল। তার বড় ভাই তাকে ধমক দিয়ে বলে, এই কথা তুই আমাকে 25 বারের বেশি বলে ফেলেছিস। অন্যদিকে ঘরের মধ্যে সন্তোষের বাবা মা চিন্তিত হয়ে পড়ে যে তারা কি করবে। সন্তোষের বাবা তার মাকে জিজ্ঞেস করে, সত্যিটা কি বলে দেব? সন্তোষের মা বলে, না, তাহলে ওরা বিয়ে ভেঙে দেবে। তখন সন্তোষের বাবা মা সন্তোষের বন্ধুদের কাছে সাহায্য চায়। তারা তাড়াতাড়ি সাহায্য করবে বলে জানায়। সন্তোষের বন্ধুরা ঘর পরিষ্কারের কাজ করতে লেগে পড়ে। এরপর সন্তোষের বাবা হাসি মুখে দরজা খুলে দিলে সন্তোষের বাবাকে রঘুনাথ বলে, আপনি এরকম পোশাক কেন পরে আছেন? রঘুনাথের বড় ভাই তাকে ধমক দিয়ে বলে, ঘরের মানুষও কি স্যুট বুট পরে তৈরি হয়ে থাকবে নাকি? ঘরে তো মানুষ আরামদায়ক পোশাকই পরে, তুমি ভুলে যেও না তুমি মেয়ের বাবা। রঘুনাথ সন্তোষের বাড়িতে বিয়ের তত্ত্ব নিয়ে এসেছে। শ্রীকান্তকে সেখানে দেখে রঘুনাথ চিনতে পারে। সে তাকে জিজ্ঞেস করে, আরে তুমি শ্রীকান্ত না? তোমার বেশে তোমার সাথে আরো 2টো অকর্মণ্য ছেলে ছিল না, ওরা কোথায়? শ্রীকান্ত এসে বলে, আমি যখন এখানে এসেছি ওরা আর কোথায় যাবে, ওরাও এখানেই আছে। রঘুনাথ বলে, আমি তা জানতে চাইনি, আমি জিজ্ঞেস করছি তোমরা এখন কি কি করছো। রঘুনাথের ভাই আবার তাকে বলে, তুমি প্রিন্সিপাল ছিলে, এখন আর নেই, তাই এত প্রশ্ন করার প্রয়োজন নেই। তখন সে বলে, সন্তোষকে ডেকে আনো। কিন্তু সন্তোষ তো সবকিছু ভুলে গেছে। সে এখানে চলে আসলে উল্টাপাল্টা কিছু বলে ফেলতে পারে, তাই তার বন্ধুরা রঘুনাথকে বলে সন্তোষ অফিসের কাজে ব্যস্ত। তাদের অজুহাতগুলো বেশিক্ষণ টেকে না। ওপর থেকে সন্তোষের দরজা খোলার শব্দ পেয়ে আনন্দ তার কাছে যায়, তাকে নিচে যেতে বারণ করে, কিন্তু সন্তোষ তার বারণ শোনে না। সে নিচে চলে আসে। রঘুনাথের সামনে টেবিলে রাখা বিয়ের কার্ড হাতে তুলে নেয়। এরপর বলে, কার্ডটা তো খুব চমৎকার হয়েছে, এটা কে পছন্দ করেছে? এরপর সে বিয়ের কার্ড খুলে কন্যার নাম বরের নাম পড়তে থাকে। এরপর সে নিজের বাবাকে বৈশালীর বাবা বলে সম্বোধন করে আর রঘুনাথকে নিজের বাবা বলে। তার এমন কর্মকাণ্ডে সবাই খুব অবাক হয়ে যায়। এর মধ্যে সে বক্স থেকে একটা মিষ্টি তুলে নিয়ে খেতে খেতে আবার উপরে চলে যায়। রঘুনাথ রেগে তার ভাইকে বলে, আপনি দেখেছেন ওর কত বাহাদুরি, আমাদের নমস্কার না বলেই চলে গেল। তার ভাই বলে, জরুরি কাজটা সেরে নেই, তারপরে বাড়িতে চলে যেতে হবে, হয়তো ছেলে মানুষ স্ট্রেসে আছে। তখনই
গণেশ রঘুনাথকে বলে, স্যার আমি কি ওয়াশরুমে যেতে পারি? এমন কথা শুনে রঘুনাথ চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকে। একটু পর সন্তোষ আবারও নিচে নেমে আসে, বিয়ের কার্ড তুলে আবারও নিজের বাবাকে বৈশালীর বাবা আর বৈশালীর বাবাকে নিজের বাবা বলে সম্বোধন করে। আবারও মিষ্টি নিয়ে উপরে চলে যায়। এরকম আরও একবার একই কাজ সে করতে আসলে তার বন্ধুরা তার টেবিলের দিকে না এগোতে দিয়ে তাকে টেনে উপরের ঘরে নিয়ে যায়। বৈশালীর মা ডালা দিয়ে এক প্রকার চলেই যাচ্ছিল। রঘুনাথ বলে, কত বেয়াদব ছেলে, আমার তাড়াহুড়ো করে বিয়েতে রাজি হওয়া একদমই উচিত হয়নি। তখন সন্তোষের বাবা তাকে বলে, আপনি ভুল বুঝছেন বেয়াই, আসলে সন্তোষ বোঝাতে চেয়েছে আপনি তার কাছে তার বাবার মতো, আর বৈশালী আমাদের বাসায় আসলে একদম আমার মেয়ে হয়ে থাকবে। তার এই যুক্তি শুনে বৈশালীর মা আর কাকা খুবই খুশি হয়ে যায়। বৈশালীর কাকা রঘুনাথকে বলে, দেখেছো কত ভালো ছেলের নামে তুমি কি বদনাম করছিলে? তুমি তাকে অপমান করে একদমই ভালো কাজ করনি। এখন নিজের গালে নিজে থাপ্পড় দাও। এরপর তিনি সন্তোষের প্রশংসা করে। একটু পর তারা চলে যায় আর সন্তোষের পরিবারও হাফ ছেড়ে বাঁচে। সন্তোষ আবারও নিচে এসে মিষ্টি খেতে শুরু করে। তার বাবা রেগে বলে, সব মিষ্টি খেয়ে ফেল, সাথে আমাকেও খেয়ে ফেল। সন্তোষ তাকে বলে, ব্রো তুমি রাগ করছো কেন, মিষ্টি তো খাচ্ছি। এতে তার বাবা রেগে যায় আর বলে, তুই আমাকে ব্রো আঙ্কেল এসব ডাকবি না, হয়তো বাবা ডাকবি, না হয় কিছুই ডাকবি না। এরপর ওর বন্ধুদের বলে, দ্রুত একে যেভাবে পারো ভালো করে দাও, না হলে ওর পাগলামি দেখতে দেখতে আমি পাগল হয়ে যাব। দৃশ্য পরিবর্তন হয়ে যায়। সন্তোষকে 3 বন্ধু মিলে আবারও ছোটবেলার রঘুনাথের কাহিনী শোনাতে শুরু করে। গণেশ বলে, আমরা বারবার ওকে শোনাতে পারবো না, তাই রেকর্ড করে নিচ্ছি, ও নিজ দায়িত্বে বারবার শুনে নেবে। এরপর ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় 2007 সালে। আনন্দ বলে, সেই সাল আমাদের সাথে ভালো হচ্ছিল, আবার অন্যদিকে খারাপও হচ্ছিল। যেমন ওয়ার্ল্ড কাপ হেরে গিয়েছিল, অন্যদিকে T20 জিতে গিয়েছিল। ফিল্মের হিরোরা অ্যাক্টিং ছেড়ে রাজনীতিতে যোগ দেয়, কিন্তু তখন আবার নতুন হিরো অ্যাক্টিং শুরু করে। তেমনি আমাদের স্কুলের প্রিন্সিপালও বদলে গিয়েছিল। নতুন যে প্রিন্সিপাল আসে তিনি ছিল রঘুনাথ স্যার। তিনি প্রথম দিন এসেই বাচ্চাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলে, আগে কি হয়েছে তা আমার জানার দরকার নেই, তবে আজ থেকে এই স্কুলের সবকিছু বদলাতে চলেছে। প্রত্যেকটা বাচ্চাকে নিয়ম ও সময়ানুবর্তিতা মেনে চলতে হবে। এরপর থেকে বাচ্চারা দেরি করে স্কুলে আসলে স্যার তাদেরকে পানিশমেন্ট দিতেন। কিছু বাচ্চা দুষ্টুমি করতো তো কেউ পড়াশোনার মনোযোগ দিত না, সবার বাবা মাকে প্রিন্সিপালের অফিসে ডেকে আনা হতো। এইসব চলতে থাকে। আর সন্তোষ এবং তার বাকি 3 বন্ধু, তারা 4 জন খুব বিরক্ত হয়ে যায় আর তারা সিদ্ধান্ত নেয় যে করেই হোক প্রিন্সিপালকে তাড়াতে হবে। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন তারা স্যারের স্কুটি থেকে সব পেট্রোল বের করে সরিয়ে ফেলে। ফলে রঘুনাথকে স্কুটি হাতে টেনে নিয়ে বাড়িতে ফিরতে হয়। তারপরের দিন তারা লুকিয়ে প্রিন্সিপালের রুমে গিয়ে তার টিফিন খেয়ে ফেলে। প্রিন্সিপাল চেক করতে শুরু করে যে কে তার টিফিন খেয়েছে। সব বাচ্চার হাতের গন্ধ শুকে বোঝার চেষ্টা করে, কিন্তু ওরা 4 জন ধরা পড়ে যাওয়ার আগেই নিজেদের বগলে আর কেউ পিছনে হাত দিয়ে স্যারের সামনে হাত ধরে। তাতে সে দুর্গন্ধের কারণে ওদের কারো হাত চেক করে বুঝতে পারে না। এরপর দেখতে দেখতে স্কুলে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। সেখানে স্যার আর স্টুডেন্টরা মিলে পারফর্ম করছিল। অভিনয়ের খাতিরে বাচ্চারা স্যারদের উপর জুলুম করার ক্যারেক্টার প্লে করছিল। কিন্তু এই সুযোগে ওরা 4 জন স্যারদের সত্যি সত্যি মারধর করে, কিন্তু দর্শকরা ব্যাপারটা বুঝতে পারে না। তারা ভাবে বাচ্চারা খুব ভালো অভিনয় করছে, একদম বাস্তব মনে হচ্ছে। এরপর শেষে যা হয়েছে তারপর আর দর্শকদের বুঝতে বাকি থাকে না। সন্তোষ সেজেছিল গান্ধীজি। সে যখন রঘুনাথ প্রিন্সিপাল মঞ্চে আসে তখন তার হাতে থাকা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। প্রিন্সিপাল রঘুনাথ উল্টো তাকে মারধর করে আর বলে, কমেডি করতে গিয়ে স্যারদের মারছ। অনুষ্ঠান শেষে স্কুলেও তাদের উপর খুব মার পড়ে। রঘুনাথ বলে, এরকম বিচ্ছিরি ব্যাচ আমি আর কখনো দেখিনি। ঘটনা বর্তমানে চলে আসে আর সব বন্ধুরা মিলে একটা রেস্টুরেন্টে আসে। সবাই ওয়াশরুমে গেলে সন্তোষের কাছে বৈশালী আসে, কিন্তু সন্তোষ তাকে চিনতে পারে না। সে বলে, তুমি কে? এরপর একটু ভেবে বলে, ও আচ্ছা, তুমি অর্ডার নিতে এসেছো। তারপর সে বলতে থাকে কি কি খাবে। বৈশালী অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। এরপর আমাদের আগের একটা সিন দেখানো হয় যেখানে বৈশালীকে জন্মদিনের উপহার হিসেবে একটা সাইকেল দিচ্ছিল সন্তোষ। বৈশালী খুবই খুশি হয় আর তার সাথে বন্ধুত্ব করে নেয়। ঘটনা বর্তমানে আসলে বৈশালী সন্তোষের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই তার বন্ধুরা চলে আসে। সন্তোষ অর্ডার দিয়ে ওয়াশরুমে চলে যায়। পরিস্থিতি সামলানোর জন্যই বৈশালীকে মিথ্যা বলেছে যে তারা আজকে এসেছে। যেহেতু সন্তোষ বৈশালীকে ওয়েটার ভেবেছে, তার বন্ধুরা ভাবছিল সত্যিটা তাকে বলে দেবে, কিন্তু তখনই বৈশালী বলে, এত বড় হয়ে গেছে তারপরও কোনো বুদ্ধি হয়নি। ও আগেও এমন করতো, আমার সাথে ঝগড়া হলেই আমাকে না চেনার ভান করতো। সন্তোষ ওয়াশরুম থেকে এসে অন্য একটা সিটে গিয়ে বসে। বৈশালী বলে, দেখেছো কি ভাব দেখাচ্ছে, আমাকে এই রাগ ভাঙাতে হবে। তারপর সে সন্তোষের কাছে যায়। সন্তোষ কিছুক্ষণ তার বন্ধুদের দিকে তাকিয়ে থাকে আর বলে, তোমরা কারা? তার বন্ধুরা ভাবে এবার আর কোনো উপায় নেই বাঁচার, কিন্তু বৈশালী আবারও বলে, ও এমনটা বলছে কারণ তোমরা আমার সাথে কথা বলেছ, তাই এখন তোমাদেরও না চেনার ভান করছে। হায় রে নাটক। এরপর সে সন্তোষের গালে চুমু খায় আর সরি বলে। যাওয়ার সময় বলে, ওকে পার্টিতে কিন্তু এরকম মুখ গোমরা করে আসবে না। আর তার বন্ধুদের বলে, তোমরাও ঠিক সময়ে চলে এসো। বৈশালী চলে যাওয়ার পর সন্তোষ বলে, মেয়েরা তো খুব সুন্দর, এত সুন্দর একটা মেয়ে আমাকে চুমু খেলো কেন? সে তো আমাকে চেনে না। এখন তার বন্ধুরা তাকে গালি দেয় আর বলে, শালা এটা তোর বউ। পরের সিনে দেখানো হয় পার্টিতে গিয়ে 4 বন্ধু উপস্থিত হয়েছে।
তার বন্ধুরা বারবার বলে, তোর মনে আছে তো যা বলেছি তোকে? সন্তোষ বলে, হ্যাঁ, বৈশালী ভেতরে আছে, আমি তাকে বৈশী বলে ডাকি, আর এটা আমাদের বিয়ের আগের পার্টি। সব শুনে তার বন্ধুরা খুশি হয়। এদিকে বৈশালীকে খুব বেশি সুন্দর লাগছিল। সন্তোষ তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। হঠাৎ সে গোলাপ ফুল নিয়ে আসে আর বৈশালীকে বলে, তোমাকে প্রথমবার দেখার পর থেকেই আমার মনে প্রেমের ঝড় উঠেছিল, তুমি কি আমাকে বিয়ে করবে? বৈশালী হেসে তার ফুল নেয়, তারপর বলে হ্যাঁ, সে তাকে বিয়ে করবে। সবাই সন্তোষের প্রশংসা করছিল। তখনই আবারও সে বৈশালীর কাছে আসে আর আগের বারের মতো এবারও একইভাবে একই কথা বলে প্রপোজ করে। কিন্তু এবারও তার বন্ধুরা মাইন্ড করে না, তারা আরও প্রশংসা করে বলে সন্তোষ তো পুরাই গ্রিন ফরেস্ট। কিন্তু এরপর আবারও একইভাবে ফুল নিয়ে আসে, এবার সবাই তার দিকে সন্দেহের চোখে তাকায়। বৈশালী সুইমিং পুলের পাশে আসলে সন্তোষ সেখানে এসে তাকে আবার প্রপোজ করে। এবার বৈশালী রেগে গিয়ে বলে, আমাদের তো আগেই বিয়ে ঠিক হয়ে গেছে, তারপর কেন তুমি বারবার আমাকে প্রপোজ করছো? আমি বললাম তো হ্যাঁ, এবার থামো। সন্তোষ তার কথা বুঝতে পারে না, সে ভাবে হয়তো বৈশালীর আগেই বিয়ে ঠিক হয়ে গেছে, তবুও সে সন্তোষকে বিয়ে করতে আবার হ্যাঁ বলেছে। তাই সে বৈশালীকে ক্যারেক্টারলেস বলে আর বলে যে তোমাকে যে বিয়ে করছে তার জন্য তো আমার দুঃখ হচ্ছে। শ্রীকান্ত এবার তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। তবে বৈশালী এতক্ষণে বুঝে গেছে যে সন্তোষের কিছু একটা হয়েছে। সে এবার গণেশ আর আনন্দকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো সন্তোষের কি হয়েছে? এবার আর তারা লুকাতে পারে না, সত্যিটা বৈশালীকে বলেই দেয়। সবকিছু শোনার পর বৈশালী বলে, ও যদি ওর সব অতীত ভুলেই গিয়ে থাকে তাহলে বারবার কেন এসে আমাকে বিয়ের কথা বলছে? এর মানে হলো ওর মনে আমার জন্য ভালোবাসা আছে, কিন্তু শুধু ভুলে গেছে যে আমাদের সম্পর্কটা পুরনো হয়ে গেছে। বৈশালী তার বন্ধুদের চলে যেতে বলে। এরপর সে আস্তে গিয়ে সন্তোষের পাশে বসে আর হাতে হাত রাখে। সন্তোষ জিজ্ঞেস করে, তোমাকে কি আগেও আমি কোথাও দেখেছি? বৈশালী বলে, আমি তোমাকে একটা কাহিনী শোনাচ্ছি, এরপর বলো তুমি আমাকে কখনো দেখেছিলে কি দেখোনি। এবার আবারও আমাদের অতিথি নিয়ে যাওয়া হয়, যেদিন বৈশালীরা এই শহরে নতুন এসেছে। সেদিন মালামাল নামিয়ে দিচ্ছিল একজন ট্রাক থেকে। বৈশালী তার সাইকেলটাকে সাবধানে নামিয়ে দিতে বলে, কিন্তু অসাবধানতায় লোকটা তার হাত থেকে সাইকেলটা ফেলে দেয়। বৈশালী সাইকেলটাকে ওঠায় আর তার সাথে কথা বলে। সে সাইকেলকে বলে, এখন থেকে এটা আমাদের নতুন শহর আর নতুন বাড়ি, এখানে আমরা থাকবো। বৈশালী বলে তার খারাপ লাগছিল যে সে পুরনো স্কুল ছেড়ে দিয়েছে, আবার ভালো লাগছিল কেননা সে সন্তোষের সাথে পরিচিত হতে পেরেছে। এবার দেখা যায় ক্লাসের টিচার আসলে সবাইকে বলে বৈশালী প্রিন্সিপালের মেয়ে, সবাই যেন তার সাথে ভালো ব্যবহার করে। অন্যদিকে তাদের চার বন্ধুর মাথায় তো একদম বাজ পড়ে, কেননা প্রিন্সিপালের মেয়ে গোলাপ ফুলের মতো আর তার বাবা হচ্ছে কাটা। এখন কি করবে সন্তোষ? সন্তোষের তো দিন দিন ভালোবাসা বাড়তেই থাকে। সে প্রতিদিন বৈশালীর সাইকেলের পাশে নিজের সাইকেলকে রাখত। ক্লাসেও লক্ষ্য করতো বৈশালীর বেঞ্চ কিছুটা নিচু মনে হচ্ছে, তাই তারা পেছন থেকে ভালো একটা বেঞ্চ এনে সামনে রেখে দিত। প্রতিদিনের মতো সাইকেল রাখতে গেলে আজকে সে বৈশালীর সাইকেলটাকে দেখতে পায় না। এরপর দেখা যায় বৈশালী ক্লাসে এসে তার বান্ধবীর সাথে কাঁদতে কাঁদতে বলে তার সাইকেলটা হারিয়ে গেছে। তার বাবা 2 দিন ধরে খুঁজছে কিন্তু পাচ্ছে না। সাইকেলটা তার খুবই পছন্দের, তার বাবা তাকে জন্মদিনে উপহার দিয়েছিল। সন্তোষ আড়াল থেকে সেই সব কথা শুনে ফেলে। তারপর সে বন্ধুদের নিয়ে পুরো শহরে সাইকেলটা খুঁজতে বের হয়ে পড়ে। তার বন্ধুরা বলে, সারা শহরে সাইকেল খোঁজা কি সহজ কথা? তখন সে বলে, তোরা আমাকে খুঁজতে সাহায্য করলে আমি তোদেরকে পেপসি খাওয়াবো। খুঁজতে খুঁজতে তারা সাইকেলটা পেয়েও যায়। সাইকেল নিয়ে যখন তারা চলে আসছিল তখন সন্তোষ বলে, ও শুধু বৈশালীর সাইকেলটাই চুরি করেনি, বরং ওকে কাঁদিয়েছেও। এই ভেবে তারা 4 বন্ধু মিলে চোরকে অনেক মারে। পরের দিন বৈশালীর জন্মদিন ছিল। সেদিন সন্তোষ তাকে তার সাইকেলটা ফিরিয়ে দেয় আর তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। এবার তারা একসাথে চলতে শুরু করে। একদিন সন্তোষ তাকে নিয়ে সুন্দর একটা জায়গাতে ঘুরতে যায়। সেই জায়গাতে বসে তারা দুজন গান শোনে। একটু পরে সন্তোষ পপকর্ন কিনতে চলে যায় আর বৈশালীকে গান শুনতে বলে। আসলে সন্তোষ সেই ক্যাসেটে আগে থেকেই তার মনের জমে থাকা ভালোবাসার কথাগুলো রেকর্ড করে রেখেছিল। বৈশালী ক্যাসেটে শুনতে পায়, আমি আগে কখনো আমার চেহারা আয়নায় দেখতাম না, কিন্তু তুমি আমার জীবনে আসার পর থেকে আমি রাস্তায় থাকা সব আয়নায় তাকিয়ে দেখি যে আমি তোমার পাশে মানানসই হব কি না। আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার অনেক অনেক খেয়াল রাখবো। বৈশালী রেগে তার হাতে ক্যাসেট দিয়ে বাড়ি যেতে শুরু করে। সন্তোষ তার পেছনে পেছনে যায়। বাড়ি পৌঁছে গিয়ে বৈশালী সন্তোষের কাছ থেকে তার ক্যাসেটটা চেয়ে নেয়। আর এখানে আমরা বুঝতে পারি যে বৈশালীও সন্তোষকে ভালোবাসে। দেখতে দেখতে তারা বড় হয়ে যায়। কাহিনী বলা শেষ হলে বৈশালী তাকে বলে, এই গল্পের ছেলেটা হচ্ছে তুমি আর ওই মেয়েটা আমি। এবার সন্তোষ বুঝতে পারে। বৈশালীকে বাসায় পৌঁছে দিতে গেলে বৈশালী ওকে বাই বলে সবাইকে বিদায় জানিয়ে বাসায় চলে যায়। সন্তোষ তাকে পেছন থেকে লেডি ওয়ার্ড বলে ডাক দেয় আর আবারও বলে সে তাকে ভালোবাসে। বৈশালী খুব খুশি হয়। তখন হঠাৎ তারা লক্ষ্য করে বৈশালীদের ঘরের সামনে সন্তোষের ডাক্তার দাঁড়িয়ে আছে। তাকে বৈশালী আঙ্কেল বলে সম্বোধন করছে। এটা থেকে তারা একদম হতাশ হয়ে যায়।
তারা সেখান থেকে লুকিয়ে আসতে যায়, কিন্তু ডাক্তার তাদেরকে দেখে ফেলে। বৈশালী ইশারা করে তাদেরকে সেখানে আসতে বলে। তারা কেউ সেখানে আসতে চাইছিল না, কেননা তারা ভাবছিল যেহেতু ডাক্তার বৈশালীর আঙ্কেল, সেহেতু সব সত্যি বৈশালীর বাবাকে বলে দেবে। কিন্তু বৈশালী সন্তোষকে সেখানে ডেকে নেয় আর তার আঙ্কেলের সাথে পরিচয় করিয়ে দেয়। আঙ্কেল বৈশালীর বাবাকে বলে, তোমার জামাই খুবই ভালো মানুষ আর দেখতেও সুন্দর। এই বলে চাবিটা কোথায় রেখেছি বাহানা দিয়ে চাবি খুঁজতে বৈশালীর বাবা ঘরে চলে যায়। তখন সন্তোষের বন্ধুদের বলে, তোমাদের যেভাবে খেয়াল রাখতে বলেছিলাম সেভাবে ওর খেয়াল রাখছো তো? তার বন্ধুরা বলে, হ্যাঁ, একদম সেভাবেই খেয়াল রাখছি। এরপর সে বৈশালীকে বলে, আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি ও ভালো হয়ে যাবে, আর ওর বাবার থেকে বেঁচে থেকো, জেনে গেলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। এরপর আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সন্তোষ যখন ছোট তখন একবার গরমের ছুটিতে দাদুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। তখন তার দাদু ডায়েরিতে দিনলিপি লিখছিল। সন্তোষ তাকে জিজ্ঞেস করে, তুমি কি বাড়ির কাজ করছো? দাদু বলে, এটা বাড়ির কাজের খাতা নয়, বরং সে আজকে কি কি করেছে সেগুলো লিখে রাখছে। সন্তোষ জিজ্ঞেস করে, এমনটা সে কেন করছে? তিনি তখন বলে, তুমি গতকাল কি কি করেছো? সন্তোষ তখন বলে দেয় যে সে কি কি করেছে। তার দাদু বলে, দুদিন আগে কি করেছো? সন্তোষ বলে সে ভুলে গেছে। দাদু বলে, এই জন্যই আমি সব কিছু লিখে রাখি, যাতে অনেক বছর পরও আমার সব কিছু মনে থাকে। সন্তোষ বলে, দাদু তুমি চাইলে ভয়েস রেকর্ড করে রাখতে পারো। এরপর সন্তোষ তার দাদুকে দেখায় কিভাবে রেকর্ড করতে হয়। সব দেখে সন্তোষের দাদা দাদি অনেক খুশি হয়। পরিস্থিতি দেখা যায় তারা সন্তোষকে নিয়ে বাড়িতে চলে এসেছে। সন্তোষের বাবা মাকে তার বন্ধুরা বলে, আমরা একটুর জন্য ধরা খাওয়া থেকে বেঁচে গেছি। ডাক্তার আমাদেরকে সাহায্য করেছে, কেননা উনি একজন ভালো মানুষ। তখন সন্তোষ তার মাকে বলে, আন্টি একটু চা হবে? আর সন্তোষের বাবার কাছে কল আসে। তার আত্মীয় স্বজনরা বিয়েতে অ্যাটেন্ড করার জন্য আসছে। এই নিয়ে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন সন্তোষের বন্ধুরা বলে, আরে আপনাদের আত্মীয় তো, এতে এত চিন্তিত হওয়ার কি আছে? তার বাবা এবার বড় বড় চোখ করে বলে, কেন চিন্তিত হচ্ছে সেটা ওরা আসলেই বুঝতে পারবে। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় সন্তোষের এক চাচা বলছে, আমি তো অনুষ্ঠানে যাই ঝামেলা পাকাতে। এরপর তার এক চাচি তার নিজের মেয়েকে বোঝাচ্ছে, আমি সন্তোষকে বোঝাবো, সন্তোষের জন্য তুই পারফেক্ট, এখনো দেরি হয়নি, সন্তোষের বিয়ে ভেঙে আমি তোর সাথেই বিয়ে দিব। অন্যদিকে তাদের বাড়ির বড় জামাই বলতে থাকে, বিয়ের কার্ডে আমার নাম কেন ছাপানো হয়নি? আমি বড় জামাই, আমি এখন এমন ঝামেলা শুরু করব যে সবাইকে হাই ব্লাড প্রেশারের ওষুধ খেতে হবে। সব শুনে সন্তোষের বন্ধুরা অনেক চিন্তিত হয়ে পড়ে। সন্তোষের বাবা বলে, তারা যদি একবার জানতে পারে যে সন্তোষ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাহলেই বিয়ে ক্যান্সেল ধরে নাও। তখনই শ্রীকান্তর মনে পড়ে তাদের কোম্পানিতে একটা নতুন চশমা তৈরি করা হয়েছে, যে টেকনোলজির কাজ হচ্ছে, যদি অনেকগুলো মানুষের ছবি সহ তাদের পরিচয়ের ডাটা চশমায় সেভ করা হয়, তাহলে সেই চশমা পরে যার দিকে তাকানো হবে তার সব ডিটেলস দেখা যাবে। এখন এটা সন্তোষের জন্য অনেক কাজে আসবে বলে তারা তিন বন্ধু মিলে চশমায় ডাটা আপলোড করতে থাকে। এত আত্মীয় স্বজনের ডাটা আপলোড করতে গিয়ে তাদের খুব ঘুম পেয়ে যায়। গণেশ বলে, তুই ঘুমিয়ে নে ভাই, আমি দেখে নেব। কিন্তু কাজ করা বাদ দিয়ে সেও ঘুমিয়ে পড়ে। সকালে যখন আত্মীয় স্বজন চলে আসে, তখন সন্তোষের বাবা তাদের কাছে জানতে চাইলে তারা ল্যাপটপ চেক করে দেখে এখনও ডাটা আপলোড করা হয়নি। তিনি বকাবকি করতে করতে নিচে চলে যায়। এদিকে শ্রীকান্ত তাড়াহুড়ো করে ডাটা আপলোড করতে থাকে। সন্তোষের বাবা নিচে গিয়ে দেখে সন্তোষ রেকর্ডিং শুনছে। তখন তিনি রেগে গিয়ে সন্তোষকে বলে, তুমি শুধু মুচকি হাসবে আর মাথা নাড়াবে, এছাড়া কোনো কথা বলবে না, বাকিটা আমরা সামলে নেব। এবার সন্তোষের মামি আসে আর সে এই বিয়ে নিয়ে খুবই নারাজ। সে বলতে থাকে তার মেয়ে অনেক বড় হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, সেদিকে তাদের খেয়াল নেই। এত সুন্দর মেয়ে থাকতে তারা অন্য কোথাও সন্তোষকে বিয়ে দিচ্ছে। সন্তোষ কথার উত্তরে কিছুই বলে না, শুধু হেসে মাথা নাড়াতে থাকে। তার মামি রেগে গিয়ে বলে, আমাদের দেখে কি তোমার হাসি পাচ্ছে? এদিকে এতক্ষণে ডাটা আপলোড হয়ে গেছে, তাই শ্রীকান্ত চশমা নিয়ে দ্রুত চলে আসে আর সন্তোষকে পরিয়ে দেয়। এবার সন্তোষ কিছুটা বিপদমুক্ত হয়। সে চশমা পরে যার দিকে তাকাচ্ছিল তারই পরিচয় দেখতে পাচ্ছিল, আর সে সেই অনুযায়ী তাদের সাথে কথা বলতে পারছিল। যদিও তার আচরণ স্বাভাবিক ছিল না, তবুও পুরোপুরি সন্দেহ হতে পারে এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে শেষে তার বোনের স্বামী চশমা পরে থাকায় সন্তোষের চশমা ডিটেক্ট করতে পারছিল না, আর পরিচয়ও জিজ্ঞেস করতে পারছিল না, কেননা সে জেনে যাবে যে তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। কিছুক্ষণ পর চশমা ডিটেক্ট করতে পারে তার দুলা ভাইকে। একটু পর তার দাদি আসে, দাদিকে পা ছুঁয়ে প্রণাম করে। আত্মীয় স্বজন যার যার কাজে চলে যায়। তার বন্ধু আর বাবা মা খুবই চিন্তিত ছিল। সকালে গায়ে হলুদের আয়োজন হয়, সবাই এক জায়গায় হয়, সন্তোষকে গোসল করানোর রীতি পালন করে। এরপর তারা একে একে শৈশবের স্মৃতির কথা বলতে থাকে। তার দাদি বলে, ছোটবেলায় সবাই গরমের ছুটিতে আমাদের বাড়িতে বেড়াতে আসতো, পুরো ঘরটা মাতিয়ে রাখতো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেই দিনগুলো, সবাই মিলে দাদির হাতের পেয়ারা মাখা খেত, রাতে দাদার কাছে গিয়ে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তো। আর সবাই যাওয়ার আগে দাদি সবাইকে লুকিয়ে টাকা দিত ও বলতো কাউকে না জানাতে। ছুটি শেষ হলে দাদা দাদির ঘর খালি করে সবাই চলে যেত, আর তারা অনেক কষ্ট পেত। এভাবে একে একে সবাই সন্তোষের ছোটবেলার কাহিনী যার যার সাথে জড়িত তা বলতে থাকে। সন্তোষ কাহিনী শুনে ইমোশনাল হয়ে পড়ে।
দাদি বলে, তোমরা সবাই যখন আমার বাড়িতে যেতে তখন কত আনন্দ হতো, কিন্তু এখন তোমরা আর কেউই যাও না। আমি তোমাদের পথ চেয়ে বসে থাকি। প্রতিদিন এক পট চাল বেশি রান্না করি, ভাবি যে হয়তো কেউ আসবে, কিন্তু কেউই আসো না। আমার মনে হয়েছিল আমার মরার পর হয়তো তোমরা আবার আমার কাছে আসবে। এসব শুনে সেখানকার সবাই ইমোশনাল হয়ে যায়, সবাই দাদির কাছে ক্ষমা চায়। এরপর সন্তোষ রুমে গিয়ে দাদির হাত জড়িয়ে ধরে বলে সে তাকে অনেক ভালোবাসে। হঠাৎ করে তার দাদি অসুস্থ হয়ে পড়ে আর বলে, আমার ইনহেলারটা এনে দাও, বাইরে রাখা আছে। ইনহেলার আনতে সন্তোষ তাড়াহুড়ো করে চলে যায়, কিন্তু যখন ইনহেলার নিয়ে ফিরবে তখনই ছোট ছোট বাচ্চারা এসে সন্তোষকে নিয়ে যায় আর বলে, চলো মামা, আমরা একসাথে খেলি। সন্তোষ ইনহেলার ফেলে তাদের সাথে চলে যায়। এদিকে দাদি কষ্টে বিছানায় দোলে পড়ে। এদিকে বৈশালীর বাবা আর সেই দুজন মিলে একটা ফটো তুলছিল। বৈশালীর বাবা তাকে বলে, এই পৃথিবীতে সবচেয়ে ভীতু মানুষ হচ্ছে একটা মেয়ের বাবা। তার মধ্যে সবসময় ভয়, ভীতি, সন্দেহ সবকিছু কাজ করতে থাকে, আবার ভালোবাসাও থাকে। আমি তো আগে তোমার খুশির জন্য এই সম্পর্কে রাজি হয়েছিলাম, কিন্তু যেদিন সে তার করা সেই ভুল স্বীকার করে নেবে সেদিন আমি তাকে জামাই বলে মেনে নেব। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় ইনহেলার এনে দিতে সন্তোষ একদমই ভুলে গেছে। গণেশ হঠাৎ তাদের রুমে গেলে দেখতে পায় ইনহেলার না পেয়ে দাদি কাতরাচ্ছে। গণেশ দ্রুত গিয়ে ইনহেলার এনে দেয় আর একটুর জন্য দাদি প্রাণে বেঁচে যায়। কত বিপজ্জনক ঘটনা করতে বসেছিল তার আন্দাজ করে ওরা তিন বন্ধু খুব বেশি ভয় পেয়ে যায়। গণেশ তো রেগেই যায়, সে ছাদে গিয়ে সিগারেট খেতে শুরু করে। তখন অন্য দুই বন্ধু বলে, তুই সিগারেট কেন খাচ্ছিস? সে বলে, কি করব, ছোট বাচ্চাদেরও একবার বলে মনে থাকে, আর ওকে এতবার বোঝানোর পরে, এতবার বলার পরও কিচ্ছু মনে রাখতে পারছে না। আমি ঠিক সময় গিয়ে না পৌঁছালে বিয়ে বাড়ি এখন মরা বাড়ি হয়ে যেত। তখনই সেখানে সন্তোষ আসে আর বলে, মহিলা বেঁচে গেছে তো, না হলে তো বিয়েটাই ভেঙে যেত। গণেশ বুঝতে পারে সন্তোষ বুঝতেই পারে না যে সে কি ভুল করতে যাচ্ছিল। রেগে গিয়ে সন্তোষকে থাপ্পড় মেরে বসে। গণেশ বলে, ও এখন না, আমাদেরকে অনেক আগে থেকেই ভুলে গেছে। সেই ক্লাস 12 পাশ করার পর থেকে কখনো আমাদের খোঁজ খবরও নিত না। তখন আনন্দ আর শ্রীকান্ত বলে, দেখ, আমরা সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই সবাই সবার খোঁজ নিতে পারিনি। সবাই সবার গোল নিয়ে ভাবছিলাম। তখন গণেশ কষ্ট পায় আর বলে, তোরা কি বলতে চাচ্ছিস? আমার কোনো গোল ছিল না? ও হ্যাঁ, আমি তো পড়াশোনা করিনি, গ্রামের ছোট্ট একটা দোকান চালাই। তোরা তো সেই ছোটবেলা থেকে অনেক দূরে চলে গিয়েছিস, কিন্তু আমি যে ওই গ্রামটার মধ্যেই থেকে গিয়েছিলাম। গণেশ মনে করতে থাকে যেখানে বসে তারা আড্ডা দিত সেখানে বসে এখনও সে তাদেরকে মিস করে। স্কুলের বারান্দা, সেই সিনেমা হল, সব কিছুতেই যেন পুরনো সেই স্মৃতি লেপ্টে আছে। গণেশ বারবার উল্লেখ করছিল অ্যাক্সিডেন্টের পর থেকে সন্তোষ এই কথাটা ধরে তাদের কাছে জিজ্ঞাসা করে, অ্যাক্সিডেন্টে কি করে হয়েছিল? বন্ধুরা একটু চুপ হয়ে যায়। এরপর বলে, আমরা গোয়ায় যাচ্ছিলাম। সন্তোষ আবার জিজ্ঞেস করে, গোয়ায় কেন যাচ্ছিলাম আমরা? বন্ধুরা বলে, ব্যাচেলর পার্টি করতে। তখন সন্তোষ বলে, এই আইডিয়া কে দিয়েছিল? বন্ধুরা তিনজনই নিচু স্বরে স্বীকার করে যে তারাই এই আইডিয়াটা দিয়েছিল। এবার সন্তোষ রেগে থাপ্পড় মেরে বসে আর বলে, তাহলে এমন হলো কেন? তোমরা কিছু করোনি? তোমাদের জন্যই তো আজকে আমার এই অবস্থা। এসব কথাবার্তায় তারা সবাই ইমোশনাল হয়ে পড়ে। সন্তোষ সেখান থেকে চলে যায়, কিন্তু একটু পরেই সে ফিরে আসে। আবারও বন্ধুদের বলে, কি হয়েছে তোমাদের? মুখ এমন গোমরা করে আছো কেন? হাসো। সে সব কিছু ভুলে গিয়েছে বুঝতে পেরে বন্ধুরা আবারও হেসে ফেলে। এবার তারা রাতে চারজন একসাথে ঘুমাতে চায়, কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে গেলে তারা ছোটবেলায় কারেন্ট চলে গেলে কি করতো সেসব নিয়ে গল্প করে। শুধু সন্তোষ নয়, বড় সব ছেলেই আসলে জীবনের কিছু কথা, অভিমান, রাগ এগুলো ভুলে যায়। যেমন একটু আগে তাদের মধ্যে যে মনোমালিন্য হয়েছিল তা এক নিমিষেই মিটে গেছে। কিন্তু পরের দিন যখন তারা পরিবারের সবাইকে নিয়ে বিয়ের শপিং করতে যায় তখনই ঘটে বিপত্তি। চশমা আনতে ভুলে গেছে তারা। এখন সে কিভাবে সবাইকে চিনবে? সন্তোষের বাবা তার বন্ধুদের বকা দেয় আর বলে, একটা জিনিস শুধু তোমাদের মনে রাখতে বলেছিলাম, তাও তোমরা ঠিক করে করতে পারলে না। সন্তোষ যেহেতু চশমার কথা ভুলে গেছে তাই সে বলে, চশমার প্রয়োজন নেই, আমি চশমা ছাড়াই সব দেখতে পাচ্ছি। এবার সে দেয়ালে লেখা পড়ে শোনায়, নিজের বাবাকে আঙ্কেল ডাকতে শুরু করে। তবুও সবকিছু তারা সামলে নিচ্ছিল। তারা তিন বন্ধু মিলে সন্তোষের সব আত্মীয়দের দূরে সরিয়ে রাখছিল, কিন্তু তার মধ্যে এন্ট্রি হয় রঘুনাথের। রঘুনাথ, বৈশালী আর তার বড় কাকা এসেছেন শপিং করতে। সন্তোষের বাবার সাথে তাদের কুশল বিনিময় হলে সন্তোষ দূরে থেকে তাকে দেখে বলে, এ লোকটা কি এই মলের ম্যানেজার নাকি? তার বন্ধুরা রেগে বলে, বৈশালীর বাবা উনি। সন্তোষ আবারও জিজ্ঞেস করে, তাহলে বৈশালী কে? সন্তোষ এগিয়ে এসে তার শ্বশুরকে বলে, অনেকদিন পর আপনার সাথে দেখা, আপনাকে দেখে ভালো লাগলো। রঘুনাথের সন্দেহ হতে থাকে, কেননা কালকে তাদের সাথে দেখা হয়েছে তার। তবুও সে এমন ভাব করছে যেন অনেকদিন তাদের দেখা হয় না। সন্তোষের মা বৈশালীকে শপিং করতে নিয়ে যায়। এটা দেখে বৈশালীর আঙ্কেল বলে, আমরাও যখন এসে পড়েছি, চলো সন্তোষের জন্য শপিং করি। সন্তোষের জন্য পাঞ্জাবি দেখার সময় তার শ্বশুরের হাত থেকে ফিতা পড়ে যায়। পরে যাওয়া ফিতা তুলতেই দেখে সন্তোষ সব ভুলে গেছে। সে ভেবে বসে রঘুনাথ মনে হয় কাপড়ের মাপ নেয়, তাই সন্তোষ রঘুনাথের কাছে গিয়ে তার মেজারমেন্ট নিতে বলে। রঘুনাথ তার আচরণে অনেক বিরক্ত হয়, তবে রঘুনাথের বড় ভাই এসব নিয়ে খুব একটা মাইন্ড করে না।
শপিং করা শেষ হলে সন্তোষের পরিবারের সবাই বাড়িতে চলে যাচ্ছিল। এমন সময় সন্তোষের কোলে থাকা তার ভাগ্নি চুন্নু বলে, মামা আমি একটু ওয়াশরুমে যাব। সন্তোষ তাকে ওয়াশরুমে নিয়ে যায় ঠিকই, কিন্তু একটু পর সে ভুলে যায় যে চুন্নুকে সে ওয়াশরুমে রেখে এসেছে। সে নিজের মতো গিয়ে তার বন্ধু গণেশের সাথে গাড়িতে উঠে বসে। তখন রাস্তায় একটা মেয়ে কিছু বিক্রি করছিল। সে গাড়ির কাছে বারবার নক করছিল। মেয়েটাকে দেখে সন্তোষের চুন্নুর কথা মনে পড়ে। সে দৌড়ে মলের ওয়াশরুমে চলে যায়। সেখানে গেলে দেখতে পায় চুন্নু ওয়াশরুমে আটকানো অবস্থায় আছে আর সে খুব কান্না করছে। আশেপাশে লোকজনের ভিড় জমে গেছে। সন্তোষ ছুটে গিয়ে চুন্নুকে কোলে নেয় আর বলে, সরি মামা, তোমার কথা ভুলে গিয়েছিলাম। চুন্নু কাঁদতে কাঁদতে বলে, আমার খুব কষ্ট হচ্ছিল মামা, এই আঙ্কেলটা আমাকে বাঁচিয়েছে। আসলে তারা চলে যাওয়ার পর রঘুনাথ সেখানে ছিল, তাই রঘুনাথ তাকে বাঁচিয়েছে। সন্তোষ রঘুনাথকে ধন্যবাদ দেয় আর চোখের জল মুছতে মুছতে বলে, আপনাকে অনেক ধন্যবাদ, যদিও আমি আপনাকে চিনি না। এই কথাগুলো রঘুনাথের কাছে সবটা পরিষ্কার হতে থাকে। প্রথমে সন্তোষের অস্বাভাবিক আচরণ এখন তার কাছে স্পষ্ট হতে থাকে। পরের দিন রঘুনাথ সন্তোষদের বাড়িতে চলে আসে সবকিছু যাচাই করতে। তাকে দেখে সন্তোষের বাবা মা ও বন্ধুরা অনেকটা ঘাবড়ে যায়। সে জিজ্ঞেস করে সন্তোষ কোথায় আছে। সন্তোষের বন্ধু তাকে গিয়ে বলে, তোর হবু শ্বশুর এসেছে, ঠিকঠাক মতো তার সাথে কথা বলবি। কিন্তু সন্তোষ তাকে জড়িয়ে ধরে অভ্যর্থনা ঠিকই করে, তবে ভুলে বলে ফেলে, আগেরবার যখন দেখেছিলাম তখন তো আমি অনেক ছোট ছিলাম। রঘুনাথ বলে, আমার সন্তোষের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আমি ওর সাথে একটু একা কথা বলতে চাই। সন্তোষ তাকে নিয়ে উপরের ঘরে চলে যায়। সন্তোষের বাবা তাকে একটা ডিজাইন দেখিয়ে বলে, এটা তার আর বৈশালীর পছন্দের, সন্তোষের এটা পছন্দ হয়েছে কিনা। সন্তোষ বলে এটা তার অনেক পছন্দ হয়েছে, কিন্তু রঘুনাথ হেসে বলে, তুমি মিথ্যে বলছ। তারপর সে ওয়াশরুমে যেতে যায়। সন্তোষ বলে, হ্যাঁ আপনি ওয়াশরুমে যেতে পারেন, তবে সে যাওয়ার সময় সন্তোষের চশমাটা নিয়ে যায়। আর এবার তার কাছে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যায়। এই চশমা ফেস ডিটেক্টরের কাজ করে। রঘুনাথ এবার ভালো করে বুঝতে পারে যে সন্তোষের মাথায় কোনো একটা সমস্যা হয়েছে। সে সন্তোষকে বলে, আমাদের মধ্যে এখন যা কথা হয়েছে কেউ জিজ্ঞেস করলে বলবে না, বলবে যে বিয়ের জন্য এটা একটা সারপ্রাইজ। বাসার সবাই তাকে জিজ্ঞেস করলে সন্তোষও তাদেরকে সেটাই বলে। সন্তোষের বাবা বলে, তোমার আঙ্কেল তোমাকে যা জিজ্ঞেস করেছে আর তুমি যা উত্তর দিয়েছো, এটা কি তোমার ফাইনাল এক্সাম হিসেবে ধরে নেব? তাদের এই কথা তার দাদি শুনে ফেলে। এবার দৃশ্য পরিবর্তন হলে সঙ্গীতের দিন দেখানো হয়। অনেক সুন্দর করে মঞ্চ সাজানো হয়েছে, সবাই নাচ গানে মেতে আছে। একটু পর সন্তোষ সেখানে হাজির হয়। হঠাৎ করে দেখা যায় মঞ্চে বৈশালীর বাবা রঘুনাথ। সে সবার উদ্দেশ্যে মাইক নিয়ে কথা বলছে। সে সবাইকে বলে, আমি সন্তোষকে ছোটবেলা থেকেই চিনি, কিন্তু ওকে আমার কখনোই পছন্দ ছিল না। তবুও আমি এই বিয়েতে সম্মতি দিয়েছি, কেননা সম্মতি না দিলে আমি এমন একজন বাবা হয়ে থাকতাম যে কিনা মেয়ের খুশিতে খুশি হতে জানতো না হিসেবে পরিচিত থাকতো। তবে আমি জানতে চাই কিভাবে ওদের দুজনের ভালোবাসাটা হয়েছিল। এবার সে সন্তোষকে স্টেজে ডেকে আনে আর মাইক হাতে দিয়ে বলতে বলে তাদের ভালোবাসার কাহিনী। সন্তোষের বাবা মা খুবই ভয় পেয়ে যায়। সন্তোষ মাইক হাতে নিয়ে কি বলবে ভাবতে থাকে, তখনই সাউন্ড বক্সের প্রবলেমের কারণে কিছু নয়েজ আসতে থাকে আর সন্তোষের মাথায় সব ফ্ল্যাশব্যাক আসতে থাকে। এরপর স্পিকার ঠিক হলে সন্তোষ বলতে শুরু করে, জুন 12, যেদিন আমি বৈশালীকে প্রথমবার দেখেছি, যেদিন সে তার সাইকেল লেডি বার্ডকে চুমু খাচ্ছিল। যখন আমি বাচ্চা ছিলাম তখন আমার প্রথম দেখাতেই ভালোবাসায় বিশ্বাস ছিল না, কিন্তু যখন সেই মুহূর্তে আমি তাকে দেখেছি তখন আমার লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস হয়ে গেছে। আগস্টে ওর জন্মদিনে আমরা মুভি দেখতে গিয়েছিলাম, সেদিনই আমি তাকে প্রপোজ করেছিলাম। তাকে এভাবে সবকিছু বলতে দেখে রঘুনাথ থ হয়ে যায়। সন্তোষ বলে, আপনারা যদি আমাদের জীবনের দিকে তাকান তাহলে শুধু আমাদের ভালোবাসাই দেখতে পাবেন। এটাই আমাদের ভালোবাসার কাহিনী, সহজ আর সুন্দর। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন তার দাদি লুকিয়ে ওদের সব কথা শুনে ফেলেছিল, তখন সে সন্তোষকে পাশে গিয়ে বসে তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখন তার মা তার দাদিকে বারবার সেখান থেকে নিয়ে যেতে চাইছিল সঙ্গীতের বাহানা দিয়ে, কিন্তু তার দাদি বলে, আমি বুঝতে পেরেছি সন্তোষের কিছু হয়েছে, কেননা সন্তোষ সবসময় আমাকে ও দাদি, এই দাদি বলে ডাকতো, কিন্তু এবার সে আমাকে শুধু দাদি বলছে। প্রথম যেদিন দেখা হয়েছে ও আমার পা ধরে প্রণাম করেছে, অথচ সবসময় ও ভালোবেসে আমার কপালে চুমু খেত। এবার সন্তোষের মা তাকে সব সত্যিটা বলে দেয়। সবকিছু শোনার পর তার দাদি অশ্রুসিক্ত নয়নে বলে, তার নানা সবকিছু রেকর্ডিং করে রাখতো, আবার কিছু লিখে রাখতো, সেগুলো এখনও সে পড়ে আর তার পুরনো দিনের স্মৃতি তাজা হয়। এসব কাহিনী শুনে সন্তোষের মনে পড়ে সেও ক্যাসেটে সবকিছু রেকর্ড করে রাখতো। তাই সে স্টোর রুমে চলে যায় আর পুরনো সব ক্যাসেট শুনতে থাকে। সেই সাথে তার সব স্মৃতিও তাজা হতে থাকে। তার স্মৃতিশক্তি ফিরে আসে, সব কিছু মনে পড়ে যায়। সে একটা ক্যাসেট শুনছিল যেখানে মে 7, 2009 একটা ঘটনা বলছিল একটা ছেলে। সে বলে সে সন্তোষের বেস্ট ফ্রেন্ড মহেশ। এরপর ঘটনা বর্তমানে আসলে সন্তোষ বলে, গোয়া যাওয়ার সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি সব কিছু ভুলে যাই। যদিও আপনি আমাকে শহরের বাইরে যেতে মানা করেছিলেন, কিন্তু আমি আপনার থেকে লুকিয়ে চলে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে, কিন্তু এখন আর আমি কাউকে ঠকাতে চাচ্ছি না, তাই আমি আপনাদের সবকিছু সত্যি বলে দিচ্ছি।
রঘুনাথ উঠে চলে যেতে লাগলে সন্তোষ বলে, আমার কথা এখনো শেষ হয়নি স্যার। এরপর সন্তোষ বলতে শুরু করে সে তার বাবা মাকে ধন্যবাদ জানায় তাকে কখনো দুঃখ না দেওয়ার জন্য, বৈশালীকে ধন্যবাদ জানায় তার প্রেমের সাথে পরিচয় করানোর জন্য। এরপর সে রঘুনাথকেও ধন্যবাদ জানায় যে ভয়কে দমন করে তাকে প্রমাণ করার একটা সুযোগ দিয়েছিল তাই। এরপর সে তার বন্ধুদের উদ্দেশ্যে বলে, সীতা আর রামকে মেলানোর জন্য গণেশ যেমন একাই সব দায়িত্ব নিয়েছিল তেমন আমার বন্ধুরা, তবে সেখানে একটা গণেশ ছিল, আমার জীবনে 3টা গণেশ আছে। এরপর সে একটু থেমে অন্য একটা কাহিনী বলতে শুরু করে, যে কাহিনী শোনার জন্য রঘুনাথ আগে থেকেই ব্যাকুল হয়েছিল। সতোষ বলে, আমাদের 4 বন্ধুর গ্রুপ ছিল না, আমাদের 5 বন্ধুর গ্রুপ ছিল ছোটবেলায়। আমাদের আরেক বন্ধুর নাম ছিল মহেশ। মহেশ অনেক ভালো স্টুডেন্ট ছিল, সে ক্লাসে প্রথম এসেছিল আর সেদিন তার জন্মদিন ছিল, তাই তারা 4 বন্ধু মিলে মহেশের জন্মদিন পালন করছিল সমুদ্রের পাড়ে। কেক কেটে খাওয়া শেষে তারা 4 বন্ধু যখন সমুদ্রের পানিতে খেলছিল তখন মহেশ বিচে বসে সিডিতে রেকর্ড করছিল। সন্তোষ তাকে হাত ধরে টেনে আনে পানিতে খেলতে, কিন্তু মহেশ সাঁতার জানত না বলে দুর্ঘটনাবশত সেদিন সে ডুবে মারা যায়। যখন তার মরদেহ উদ্ধার করা হয় তখন সন্তোষের 3 বন্ধু তাদের নিজেদের ঘাড়ে দোষ নিয়ে নেয় যে তারাই মহেশকে পানিতে খেলতে নিয়ে গিয়েছিল। এরপর ঘটনা বর্তমানে আসলে সন্তোষ বলতে থাকে, মহেশের ওই ঘটনার পর থেকে আমি পুরনো সব কথা ভুলতে শুরু করেছি, তবে আবার সবকিছু মনে করতেও শুরু করেছি। আমরা আগে হাতের 5 আঙুলের মতো ছিলাম, কিন্তু সেদিনের পর থেকে আমাদের একটা একটা করে আঙুল কমতে শুরু করে। এরপর সন্তোষ কেঁদে কেঁদে বলে, মহেশের মৃত্যু হয়েছে আমার কারণে। গণেশ সব দোষের দায়ভার নেওয়ায় তার বাবা তার পড়াশোনা বন্ধ করে দিয়েছিল, তার পড়াশোনা বন্ধের জন্য দায়ী আমি। আমার জন্যই আনন্দকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল আর শ্রীকান্তকে অন্য স্কুলে। আর আমি জানতাম যে এই সব কিছুর জন্য দায়ী আমি নিজেই। আমিও একদিন গ্রাম ছেড়ে চলে যাই, আমি আমার বন্ধুদের ঋণ কখনো শোধ করতে পারবো না। তাই ভাবলাম আজকে যদি আমি আমার বন্ধুদের নিয়ে কথা বলতে না পারি তাহলে আর কবে বলবো। আপনি স্যার ঠিকই বলতেন, আমি একটা খারাপ স্টুডেন্ট ছিলাম, খারাপ বয়ফ্রেন্ড ছিলাম, একজন খারাপ বন্ধু ছিলাম। আপনি একদম ঠিক বলতেন। সন্তোষ স্টেজ থেকে নেমে গেলে মহেশের বাবা এসে তার হাত জড়িয়ে ধরে আর বলে, তোমার বন্ধুদের মতো তুমিও তো তোমার ভালো দিকটা লুকিয়ে গেলে। এবার আমরা জানতে পারি সন্তোষ সবসময় মহেশের পরিবারের পাশেই ছিল, তাদেরকে চাকরি দিয়ে টাকা দিয়ে আর্থিক সহায়তা করেছে। রঘুনাথ বলে, যখনই সে দোষ করে ধরা পড়ে যেত তখনই সে মিথ্যার আশ্রয় নিত, তাই আমি সন্তোষকে সবসময় একটা বিগড়ে যাওয়া বাচ্চা হিসেবে দেখেছি। সে মহেশের মৃত্যু হওয়ার সময়ও এই কাজ করেছে, কিন্তু আমি আগে থেকেই জানতাম যে সন্তোষের কারণেই সেদিন মহেশের মৃত্যু হয়েছিল। তবে আমি এটা ভেবে অনেক খুশি যে সন্তোষ সবার সামনে এই সত্যিটা বলার সাহস দেখিয়েছে, সত্যের মোকাবেলা করেছে। এরপর সে তার বড় ভাইকে বলে, আপনি বলেছিলেন না সন্তোষ আমাদের হীরার টুকরো? ঠিকই বলেছিলেন, সন্তোষ অনেক ভালো ছেলে। তার ভাই বলে, তুমি এটা বুঝতে 1 সপ্তাহ দেরি করে ফেলেছ। একথা শুনে বাকি সবার মধ্যে হাসির জোয়ার ওঠে। সে সন্তোষের বাবাকে বলে, আপনার ছেলে 100-তে 100 পেয়েছে। আমরা জীবনে অনেক কিছু ভুলে যাই ব্যস্ততার কারণে, পরিস্থিতির কারণে, কিন্তু আমাদের উচিত যথাসম্ভব পরিবার, বন্ধুবান্ধব সবার জন্য সময় বের করা, তাদের সাথে সময় কাটানো। কেননা বলা যায় না পরিস্থিতি আমাদের কখন কার থেকে দূরে সরিয়ে দেয় বা কখন কোথায় নিয়ে যায়। গাইস, এখানেই এই সুন্দর সিনেমাটা শেষ হয়। গাইস, কেমন লাগলো আজকের এই মুভির এক্সপ্লেনেশন এবং মুভির কাহিনী তা কমেন্ট করে জানতে ভুলবেন না। তখন আরাফাত ছিলাম আপনাদের সাথে, দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে সিনেম্যাক্স বিডিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।